সুপ্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা গত 2021 সালের 20 জানুয়ারি থেকে অনলাইন ক্লাসের যে ব্যবস্থা করছি তারই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের ইতিহাস বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি এবং পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও বিজয় সম্পর্কে আলোচনা করছিলাম এবং শর্ট নোট দিয়েছিলাম। আজকে আমরা প্রথম অধ্যায়েরই পার্ট 3, 4 ও 5 বাংলাদেশে মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস, শশাঙ্ক, পাল বংশ এবং সেন বংশ, এই দুইটি বংশ সম্পর্কে তোমাদের কাছে উপস্থাপন করব এবং পার্ট 6 প্রাচীন বাংলাদেশের গৌরব, সমাজ, অর্থনীতি ও ধর্ম সম্পর্কে তোমাদের অবহিত করব এবং শর্ট নোট দেব। তোমরা কাগজ কলম নিয়ে প্রস্তুত হও এবং ইউটিউবে রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস প্রত্যক্ষ করো, দেখো এবং কমেন্ট করো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম অধ্যায় পার্ট 3, 4 ও 5-এ বাংলাদেশে মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস যদি বিশ্লেষণ করতে যাই তাহলে দেখতে পাই যে প্রাচীনকাল থেকে বাংলাদেশে মানব বসতি ছিল। বর্তমানকালের কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে তা প্রমাণ হয়েছে। সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা জেলার কোনো কোনো অঞ্চলে বাংলাদেশের প্রাচীনতম ভূমি। রাজশাহী, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল ও নরসিংদী জেলার কিছু অংশ বেশ প্রাচীন। চট্টগ্রামের রাঙ্গামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের সোনার ঘাট, নরসিংদীর ওয়ারী বটেশ্বর প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার যেমন পাথর, কাঠের হাতকুঠার, বাটালি, তীরের ফলক প্রভৃতি আবিষ্কার হয়েছে। প্রাগৈতিহাসিক যুগেই অনেককে প্রস্তুর যুগ বলে। প্রস্তুর যুগের মানুষ বনে বাদরে ঘুরে যাযাবরের মতো জীবনযাপন করেছে। পশু পাখি ও মৎস্য শিকার, ফলমূল সংগ্রহ করে খাদ্যের চাহিদা পূরণ করেছে। প্রস্তর যুগগুলোর পর নরসিংদী, ওয়ারী বটেশ্বর তাম্রপ্রস্তর যুগের গর্ত বসতির চিহ্ন আবিষ্কার হয়েছে। ভারতবর্ষের অনেক জায়গায় প্রস্তর যুগ ও তাম্রপ্রস্তর যুগের মানব বসতির চিহ্ন পাওয়া যায়। বর্তমান পাকিস্তানের হরপ্পা, মহেঞ্জোদারো, ভারতের লোথাল, কালীবঙ্গান প্রভৃতি প্রত্নস্থানে সিন্ধু হরপ্পা নগর সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 2700 অব্দ থেকে 1700 অব্দ পর্যন্ত। ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা সিন্ধু সভ্যতার কোনো চিহ্ন বাংলাদেশে পাওয়া যায়নি। তবে ভারত উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন বগুড়ার বরেন্দ্রভূমি, মহাস্থানগড় এবং নরসিংদীর মধুপুর ভূমি ওয়ারী বটেশ্বরের আবিষ্কার হয়েছে। মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম ছিল পুণ্ড্রবর্ধন। খ্রিস্টপূর্ব 4th শতকে পুণ্ড্রবর্ধন গড়ে উঠেছিল। ওয়ারী বটেশ্বরের অবস্থিত 2500 বছরের প্রাচীন নগরটির নাম এখনও জানা যায়নি। সমসাময়িককালে ভারত উপমহাদেশের 16টি বিখ্যাত জনপদের নাম জানা যায়। এই জনপদগুলো ছিল এক একটি পৃথক রাষ্ট্র। ভারত উপমহাদেশের অন্যান্য জনপদগুলোর মধ্যে মৌর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস অল্প বিস্তর জানা যায়, কিন্তু বর্তমান বাংলাদেশ অংশের ইতিহাস মৌর্য যুগের সম্রাট অশোকের সময় থেকে জানা যায়। মহাস্থানগড় প্রাপ্ত শিলালিপি থেকে অনুমান করা হয় মৌর্য সম্রাট অশোক পুণ্ড্রনগর শাসন করেছেন। আবার কেউ কেউ বলেছেন চট্টগ্রাম পর্যন্ত মৌর্য শাসনাধীন ছিল। মৌর্য যুগের পর ভারত উপমহাদেশের অনেক অঞ্চলে শুঙ্গ ও কুষাণ রাজাদের শাসন ছিল। বাংলাদেশ অঞ্চলে শুঙ্গ কুষাণ যুগের কিছু পোড়ামাটির ফলক আবিষ্কার হয়েছে, কিন্তু শাসন বিস্তারের কোনো নিদর্শন পাওয়া যায়নি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এই অধ্যায় থেকে আমরা বুঝতে পারলাম যে ভারত উপমহাদেশের
প্রাক ঐতিহাসিক সময়কাল থেকেই নগর সভ্যতা গড়ে উঠেছিল। অর্থাৎ পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে সিন্ধু সভ্যতাই হলো ভারত উপমহাদেশের আদি মানুষের বসবাসের সে সভ্যতা। এরপরে চৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, এই সভ্যতাগুলো ছিল পৃথিবীর আদিবাসীদের মানব বসবাসের কেন্দ্রবিন্দু, এবং এগুলোই ছিল নগর সভ্যতার নিদর্শন। এরপরে আমরা দেখতে পাই যে শশাঙ্ক নামক একজন, অর্থাৎ আমরা এই বাংলাদেশ বা এই পূর্ব বাংলা ভারতবর্ষের এই অংশের মধ্যে দেখতে পাই যে প্রাচীন বেশ কয়েকটি জনপদ ছিল। এই জনপদগুলোতেই মানুষ বসবাস করত এবং সেখানেই তারা এক একটি জনপদ এক একটি রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছিল। এই জনপদগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল জনপদগুলো ছিল বঙ্গ সমতট, হরিকেল, বঙ্গ সমতট, হরিকেল, গৌর, বঙ্গ সমতট, হরিকেল, গৌর এবং আরও কয়েকটি জনপদের উল্লেখ পাওয়া যায়। তো বঙ্গ নামক এই জনপদটি ছিল সবচেয়ে বড় জনপদ, এবং একে কেন্দ্র করে শশাঙ্ক নামক একজন বিখ্যাত শক্তিশালী নরপতি বাংলাদেশের উত্তরাংশে পুণ্ড্রবর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ গুপ্ত দেশ শাসনভুক্ত ছিল। আমাদের মনে রাখতে হবে, আজকের বাংলাদেশ প্রাচীনকালে একক কোনো দেশ ছিল না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পুণ্ড্রবর্ধন। এই যে আরেকটি জনপদের নাম আমরা পেলাম, সেটা হলো পুণ্ড্রবর্ধন। পুণ্ড্রবর্ধন, এরপর বরেন্দ্র, হরিকেল প্রভৃতি জনপদ। অর্থাৎ আমরা 1, 2, 3, 4, 5, 6টি জনপদ আমরা দেখতে পাই। এই 6টি জনপদই মানুষের বসতি ছিল এবং জীবনযাপন করত। আমি যে কথাটা বলছিলাম যে গুপ্ত শাসনের শেষের দিকে বাংলাদেশ অঞ্চলের আরও কিছু রাজার নাম পাওয়া যায়। পরবর্তী গুপ্ত নামে তারা পরিচিত ছিল। পরবর্তী গুপ্ত শাসকদের পর 7ম শতকে শশাঙ্ক নামে এক শাসকের পরিচয় পাওয়া যায়। তিনি ছিলেন গৌড়ের শাসক ছিলেন। তাকে গৌড়ের প্রথম স্বাধীন শাসক বলা হয়। তিনি মৃত্যুর প্রায় 100 বছর পর প্রাচীন বাংলাদেশের কোনো স্থায়ী শাসকের সন্ধান পাওয়া যায় না। স্থায়ী শাসকদের অভাবে এক বিশৃঙ্খল অবস্থা বিরাজ করে। ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলহ ও যুদ্ধে জড়িয়ে পড়ে। এখানে আমি তোমাদেরকে একটু বলতে পারি যে এই গুপ্ত বংশের শাসনের শেষের দিকে তাদের দুর্বল শাসনের পরিপ্রেক্ষিতে শশাঙ্ক নামক যে শক্তিধর নরপতি গৌড় নামক অঞ্চলে, দেশের পূর্বাঞ্চলে, দ্যাট ইজ উত্তর পূর্ব অঞ্চলে, তার পুণ্ড্রবর্ধক নামক জায়গায় নিজেকে রাজা বলে দাবি করেন। তিনি পরবর্তী পর্যায়ে এই বঙ্গ সমতট, হরিকেল, গৌড় এবং পুণ্ড্রবর্ধন, বরেন্দ্র এই 6টি জনপদকে একটি জনপদে রূপান্তরিত করে একটি রাষ্ট্রীয় কাঠামোতে রূপান্তরিত করেন। এবং তিনি হন এই বঙ্গ নামক, অর্থাৎ বঙ্গ জনপদটি সবচেয়ে বড় ছিল, এই জন্য এইটার নাম হয় বঙ্গ জনপদ এবং বঙ্গ জনপদের স্বাধীন নরপতি। এবং তিনি দীর্ঘদিন
কঠোর হস্তে এই অঞ্চলটি একটি রাষ্ট্রে পরিণত করে রাষ্ট্রের কাঠামো তৈরি করে স্থাপন করেন এবং শক্ত হাতে তিনি দীর্ঘদিন এই অঞ্চল শাসন করেন। শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর, তোমাদের মনে রাখতে হবে যে এই শক্তিশালী নরপতির মৃত্যুর প্রায় 100 বছর পর শশাঙ্কের মৃত্যুর প্রায় 100 বছর সময়কাল এই বঙ্গ নামক জনপদে কোনো আইন শৃঙ্খলা ছিল না বা অরাজকতা, 100 বছর সময় প্রায় অরাজকতা বিরাজ করে। এই অরাজকতাকে বলা হয় মৎস্য ন্যায়, মৎস্য ন্যায়। অর্থাৎ বড় বড় মাছ যেমন ছোট ছোট মাছদেরকে গিলে ফেলে, খেয়ে ফেলে, ধরে ফেলে, ঠিক তেমনি শক্তিশালী নরপতিগণ ক্ষুদ্র ক্ষুদ্র শাসকদেরকে দমন করত এবং তাদেরকে যখন তখন তাদেরকে আক্রমণ করত। এরই পরিপ্রেক্ষিতে পাল বংশের আবির্ভূত হয়। এই মৎস্য ন্যায় অবস্থার মধ্যে পাল বংশের আবির্ভূত হয়। পাল বংশের আবির্ভাব এই পাল বংশের আবির্ভাব হয় 750, স্থায়ী হয় হলো 750 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালে পাল বংশের আবির্ভূত হয়। এটার একটি দীর্ঘস্থায়ী রাজবংশ এবং এই বংশের প্রতিষ্ঠাতার নাম হলেন গোপাল। এই প্রতিষ্ঠাতার নাম হলো গোপাল নামক একজন শক্তিশালী নরপতি। গোপাল সেখান থেকেই পাল বংশের আবির্ভূত। এখন গোপাল কেমনি করে ক্ষমতায় আসলো সেটা সম্পর্কে একটু তোমাদের আমি বলি। যে প্রিয় শিক্ষার্থী, যে আমি বললামই যে শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর এই 6টি জনপদে মৎস্য ন্যায় বা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্দির, গির্জা, এগুলোর যে ধর্মপতি ব্রাহ্মণ সমাজ ছিল, সেই ব্রাহ্মণ সমাজের শীর্ষস্থানীয় ব্রাহ্মণগণ একত্রিত হয় এবং একত্রিত হয়ে তারা বলে যে এই অবস্থা চলতে পারে না, এই অবস্থায় চললে আমাদের জনজীবন বিপন্ন হবে। তাই তারা একজন জ্ঞানী গুণী শক্তিশালী একজন মানুষকে তারা খুঁজে বের করে। এই ধরনের খুঁজে তারা প্রথমে পছন্দ করে এই গোপাল নামক একজন নরপতিকে। এবং গোপাল কলহ, নৈরাজ্য, হানাহানির অবসান ঘটিয়ে বরেন্দ্র, দ্যাট ইজ গৌড়, এর সিংহাসনে বসেন। কথিত আছে যে প্রজাদের প্রতিনিধি ও কর্মচারীদের প্রতিনিধিরা গোপালকে নির্বাচন করে। অপর একটি মত আছে যে সামন্তরা গোপালকে ক্ষমতায় বসায়। গোপাল যোগ্য শাসকের পরিচয় দেন। এরপরে তার মৃত্যুর পর ধর্মপাল, দেবপাল ও এই বংশের বিখ্যাত শাসক ছিলেন। পাল বংশের প্রায় 400 বছর শাসন আমলে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প ও শিল্পকলা সহ অন্যান্য অনেক ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করে। দীর্ঘ 400 বছর পাল শাসকদের অনেকেই দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে শাসন পরিচালনা করলেও কেউ কেউ তা পারেনি। রাজা দ্বিতীয় মহিপাল এর সময় দিব্য এর নেতৃত্বে কৈবর্ত নামে জেলে সম্প্রদায় মানুষ
সফল বিদ্রোহ করে মহিপালকে পরাজিত করে। কিন্তু কৈবর্ততে রাজত্বকাল স্বল্পস্থায়ী ছিল। মহিপালের ভাই রামপাল সামন্তদের সাহায্য সহযোগিতা নিয়ে কৈবর্ত শাসক ভীমকে এক ভয়াবহ যুদ্ধে পরাজিত হত্যা করে 1082 খ্রিস্টাব্দে বরেন্দ্র অঞ্চলে পাল বংশের পুনঃপ্রতিষ্ঠা করেন। পাল শাসকদের সমসাময়িক সমতট প্রধানত কুমিল্লা ও বিক্রমপুর জনপদের খড়গ, দেব, চন্দ্র ও বর্ম রাজবংশ স্থায়ীভাবে রাজত্ব করে। সপ্তম শতকে চীন দেশীয় বিখ্যাত পরিব্রাজক হিয়েন সাং সমতট পরিক্রমণ করেন এবং 30টি বৌদ্ধবিহার দেখতে পান। সমতটের বজ্রযুগিনীর সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি একাদশ শতকে তিব্বতের রাজার আমন্ত্রণে সে দেশে যান এবং বৌদ্ধ ধর্মের অবক্ষয় রোধে কাজ করেন। তাহলে আমরা দেখতে পাই যে চীনা পরিব্রাজক হিয়েন সাং এই পাল বংশের শাসন আমলেই এই বাংলাদেশে এসেছিলেন বা বঙ্গ নামক জনপদে এসেছিলেন। তার বিবরণ থেকে এই সময়ের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এবং এই সবগুলো সম্পর্কে বেশ একটি ধারণা পাওয়া যায়। এরপরে এই পাল বংশের ধ্বংসের স্তূপের উপরেই যা আসে সেন বংশ। সেন বংশের ব্যাপত্তিকাল ছিল সেন বংশ। আমরা যদি দেখি সেন বংশের আবির্ভাব হইল 1098 থেকে 1204 সাল পর্যন্ত, 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সেন বংশের আবির্ভাব হয়। অর্থাৎ সেনরা দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে পালদের অধীনে সেনাবাহিনীতে চাকরি করার জন্য এদেশে এসেছিলেন। ধীরে ধীরে তারা নিজেদের শক্তি বাড়াতে থাকে। শেষ দুর্বল পাল রাজা মদন পালের রাজত্বকালে বিজয় সেন ক্ষমতায় আসেন। বিজয় সেনের পরে রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। বলা হয়ে থাকে সেনরা প্রায় সমগ্র বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করে দীর্ঘদিন শাসন পরিচালনা করেন। সেনদের মধ্যে বিজয় সেন এবং বল্লাল সেন শৈব সম্প্রদায়ের ছিলেন। লক্ষণ সেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী ছিলেন। সেনরা ধর্মকর্মের বিষয়ে যত্নবান ছিলেন। লক্ষণ সেনের কাছ থেকে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া বিজয় করেন। তবে লক্ষণ সেনের পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন আরও কিছু সময় অর্থাৎ 1205 থেকে 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন। বিক্রমপুর থেকে বাংলাদেশের অন্যান্য শাসন কায়েম করেন। বখতিয়ার খলজি নদিয়া জয়ের ফলে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয় এবং কিছু দিনের মধ্যে সমগ্র বাংলাদেশে মুসলিম শাসন বিস্তার লাভ করে। মৌর্য আমল থেকে সেন আমল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস প্রাচীন যুগ বলে পরিচিতি লাভ করে। এখানে এই যে 1204 সালে আবির্ভূত হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি রাজা লক্ষণ সেন কাছ থেকে লক্ষণ সেনকে পরাজিত করে 1204 সালে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন। 1204 খ্রিস্টাব্দে তিনি মুসলিম শাসনের সূত্রপাত করেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি সম্পর্কে আমরা যা জানি যে তিনি আসলে আফগানিস্তানের গড়মসিরে জন্মগ্রহণ করেন। বাল্যকালেই তার উচ্চ আকাঙ্ক্ষা ছিল তিনি সেনাবাহিনীতে চাকরি করবেন এবং একজন যোদ্ধা হিসাবে পৃথিবীর ইতিহাসে তিনি স্থান লাভ করবেন। কিন্তু তার শারীরিক কাঠামোটা এমনই ছিল
যে তিনি সেনাবাহিনীতে চাকরি করার কোনো যোগ্যতা তার শারীরিক কাঠামোতে ছিল না। তিনি যেমন ছিলেন বেটে কুৎসিত, তেমনি তার হাত দুটো ছিল পায়ের পাতা পর্যন্ত লম্বা। এমন ব্যক্তিকে কোনো রাজা বা নরপতি সেনাবাহিনীতে চাকরি দিতে অসামর্থ্য হন। নানা জায়গায় ঘুরে শেষ পর্যন্ত অযোধ্যার নবাবের কাছে এসে তিনি তার সেনাবাহিনীর চাকরির প্রতি আগ্রহ প্রকাশ করেন। বারবার ঘুরে আসার ফলে অযোধ্যার শাসক তাকে ছোট্ট একটি জাগিরদার দান করে তাকে সেনাবাহিনীতে বহাল করেন। সেখানেই তিনি সাফল্য দেখিয়ে আশেপাশের জাগিরদারগুলোকে দখল করে নেন এবং তিনি শক্তি সঞ্চয় করে নরপতি হিসাবে আবির্ভূত হন। তিনি একের পর এক দেশ জয় করতে থাকেন। এরই ধারাবাহিকতায় 1203 সালে তিনি নবদ্বীপ বা এই পূর্ব বাংলায় আক্রমণ করেন। কথিত আছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এত দ্রুত ঘোড়া ছুটে বাংলাদেশের প্রবেশদ্বারে গিরিপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন যে তার মূল বাহিনীর মাত্র 17 জন সৈন্য, তিনি সহ 18 জন বাংলার প্রবেশদ্বারে আসতে সক্ষম হন। এবং বাংলার প্রবেশদ্বারে রক্ষী বাহিনীটা তখন তারা মনে করে যে এরা বোধহয় ঘোড়া ব্যবসায়ী, এরা কোনো সেনাবাহিনীর লোক নয়, তাই বিনা বাধায় তারা অভ্যন্তরে প্রবেশ করে এবং অতর্কিতে বিক্রমপুরে রাজা লক্ষণ সেনের রাজপ্রাসাদ আক্রমণ করে বসেন। রাজা লক্ষণ সেন তখন দুপুরে মধ্যাহ্ন ভোজে রত ছিলেন এবং প্রহরীদের কাছ থেকে সংবাদ পান যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাজপ্রাসাদ ঘেরাও করেছে এবং আক্রমণ করেছে। ভীত লক্ষণ সেন প্রাসাদের পিছনের দরজা দিয়ে পালিয়ে বিক্রমপুর পালিয়ে চলে যান। ফলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি অতি সহজেই বিনা বাধায় এই বাংলাদেশের রাজপ্রাসাদ দখল করে ফেলেন। আর তার অল্প পরেই তার বিশাল সেনাবাহিনী বাংলাদেশে এসে উপস্থিত হয়। এই হলো এই 1204 সাল মুসলমানদের ইতিহাসে একটি যুগান্তকারী সাল। কেননা এই সালেই বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয়। পরবর্তী পর্যায়ে এখান থেকে ধীরে ধীরে বাংলাদেশে মুসলিম শাসনের প্রতিষ্ঠা লাভ করে। এখন আমরা এই সময়কালে আমরা জানব যে বাংলাদেশের তাহলে আমরা আজকের এই পাঠগুলোতে পার্ট 3, 4 এবং 5 বাংলাদেশ মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস, শশাঙ্ক, পাল বংশ ও সেন বংশ সম্পর্কে যা জানলাম সেগুলোকে আমরা আবার পুনর্মূল্যায়ন করতে পারি। যে আমরা দেখতে পাই যে সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা, সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা এবং মিশরীয় সভ্যতা, এই সভ্যতাগুলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা এবং এই সভ্যতাগুলো ধ্বংসস্তূপ থেকে যে পাওয়া যায় প্রাচীন নগর জীবনযাপনের নগর সভ্যতার নিদর্শন এখানে পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় এই বঙ্গ নামক জনপদগুলোতে আমরা দেখতে পারি নরসিংদীর উয়ারি বটেশ্বর, বগুড়ার মহাস্থানগড়, দিনাজপুর, কুমিল্লা, লালমাই অঞ্চলে এইসব অঞ্চলে প্রাচীন নগর সভ্যতার নিদর্শন আমরা পেয়ে থাকি। তার মানে এইসব অঞ্চলগুলোতে প্রাচীন কাল থেকেই মানব বসতি ছিল। এবং পরবর্তী পর্যায়ে শশাঙ্ক নামক একজন শক্তিশালী নরপতি, যে 6টি জনপদ ছিল এখানে যে উল্লেখ করা আছে, লেখা আছে যে বঙ্গ, সমতট, হরিকেল, গৌড়, পুণ্ডবর্ধন এবং বরেন্দ্র, এই 6টি জনপদ শশাঙ্ক নামক শক্তিশালী নরপদ একত্রিত করেন এবং তিনি এটাকে রাষ্ট্রীয় কাঠামোতে পরিণত করে দীর্ঘদিন শাসন করতে থাকেন। শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর এই অঞ্চলটি একের অরাজকতার বিশৃঙ্খলতার চরম সীমানায় পৌঁছে। অর্থাৎ তখন কোনো শক্তিশালী নরপতি কিংবা শক্তিশালী শাসক না থাকার কারণে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। ফলে বিভিন্ন মন্দির গির্জার যে ব্রাহ্মণরা ছিল এবং ব্রাহ্মণ সমাজই তখন ছিল অভিজাত সমাজ, তারা তখন তাদের নিজেদের নিরাপত্তা এবং নিজেদের ভালো জীবনযাপনের কথা চিন্তা করে একজন সুশাসক খুঁজতে থাকে এবং তারাই খুঁজে বের করে এই গোপাল নামক একজন শক্তিশালী নরপতি। এই যে গো তার সাথে পাল আছে, এই পাল বংশের আবির্ভাব হয় সেখান থেকে। অর্থাৎ 750 খ্রিস্টাব্দে
এই পুরোহিতরা কিংবা ধর্মযাজকরা এই গোপাল নামক ব্যক্তিকে এই বঙ্গরাজ্যের শাসন ক্ষমতা দেয়, শাসনকর্তা হিসাবে নিয়োগ করে। কিন্তু গোপাল ছিলেন অত্যন্ত শিক্ষিত এবং বিচক্ষণ, শক্তিশালী, ন্যায়পরায়ণ, যার জন্য তিনি যে প্রতিষ্ঠা করেন রাজবংশটি, সেই রাজবংশটি প্রায় 400 বছর টানা চলতে থাকে এবং তিনি যে সংস্কারমূলক কাজ করেন সেই সংস্কারমূলক কাজগুলো সেই সময়ের জনগণের উপকারে আসে এবং যার পরিপ্রেক্ষিতে এই রাজবংশটি একেবারে 400 বছর কাল স্থায়ী লাভ করে এবং এই সময় রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প ও শিল্পকলা সহ অন্যান্য বিষয়ে দেশ অনেক উৎকর্ষতা অর্জন করে। গোপাল এর প্রতিষ্ঠিত পাল বংশের শেষ দিকের শাসনকর্তারা অনেকটা আরামপ্রিয় হয়ে পড়ে এবং দুর্বল শাসকের ফলে সেইখানে আবির্ভূত হয় সেন বংশের শাসন ব্যবস্থা। সেন বংশের সেনরা দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে পালদের অধীনে সেনাবাহিনীর চাকরি করতে আসে এবং তারা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে দুর্বল পাল বংশর মদন পালকে পরাজিত করে এই বঙ্গ নামক এই জনপদটির শাসন ক্ষমতা হস্তান্তর কেড়ে নেন এবং প্রতিষ্ঠা করেন সেন বংশ। এবং সেন বংশের রাজারা বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী ছিলেন। আবার সেনরা ধর্মকর্মের প্রতি বিশেষ যত্নবান ছিলেন। লক্ষণ সেনের কাছ থেকে কেড়ে নেন হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তুর্কি বা আফগানিস্তানের বরপুত্র ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া বিজয় করেন 1204 সালে। এইভাবে সেন বংশের পতন হয়। এখন আমরা এই দুটি বংশের অর্থাৎ পাল বংশ এবং সেন বংশের যে কৃষি, কুটির শিল্প, ব্যবসা বাণিজ্য, ধর্ম সম্প্রদায় এইগুলো সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করব। পাল বংশ এবং সেন যুগে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি এবং এই সময় কৃষিতে উপবৃত্তি ছিল। ধান ছিল প্রধান ফসল, প্রচুর আখ উৎপাদন করা হতো। আখ থেকে উৎপাদিত গুড়, চিনি সারা বিশ্বব্যাপী খ্যাতি ছিল। এই সময় গুড় ও চিন বিদেশে রপ্তানি করা হতো। তুলা, সরিষা, পান চাষের জন্যও বাংলাদেশের খ্যাতি ছিল। নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলেরও কথাও জানা যায়। আর কুটির শিল্পের ভিতরে দেখা যায় প্রাচীন যুগ থেকে বাংলাদেশের তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনাতে পারদর্শী ছিল। আমরা জানি বাংলাদেশের মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল। এই মসলিন তখনও রপ্তানি হতো। এছাড়াও তখন উন্নত মানের মৃৎপাত্র, ধাতব পাত্র, অলঙ্কার নির্মাণ হতো। পোড়ামাটি, ধাতব পাত্রের ভাস্কর্য ও মূর্তি ছিল প্রশংসনীয় শিল্প। ছাপাঙ্কিত মুদ্রা, রৌপ্য মুদ্রা, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতি তৈরি করা হতো। আর ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিল কৃষিতে উদ্বৃত্ত হওয়ায় এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্যের বিকাশ লাভ করে। নদীর তীরগুলোতে গড়ে উঠেছিল হাট বাজার বা গঞ্জ। ব্যবসা বাণিজ্য নদীপথেই বেশি হতো। উয়ারি, বটেশ্বর ও পণ্ডবর্ধন বা মহাস্থানগড় বর্তমান ছিল সমৃদ্ধ নদী বন্দর। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলে যেত তৎকালীন বাংলাদেশের পণ্য। 8ম শতকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে এদেশের পণ্য আরবে যেত। আর ধর্মমত ও সম্প্রদায়ের মধ্যে ছিল যে অনুমিত হয় প্রস্তর যুগে বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড়, পর্বত, নদ নদী, চন্দ্র, সূর্য প্রভৃতির পূজা করত। ঐতিহাসিক যুগে ভারত উপমহাদেশের মতো বাংলাদেশে ব্রাহ্ম সমাজ ও আজীবন সম্প্রদায়ের প্রাধান্য ছিল। প্রাচীন বাংলাদেশে জৈন ধর্মও প্রচলিত ছিল। তবে দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। পাল সম্রাটগণ ছিল বৌদ্ধ, কিন্তু প্রজাদের অধিকাংশ ছিল ব্রাহ্মণ ধর্মমতের। সম্রাট ধর্মপাল ধর্মীয় সম্প্রীতির নীতি গ্রহণ করেছিলেন। রাজকীয় উচ্চ পদে অধিষ্ঠিত দেখা যায় ব্রাহ্মণদের। ধর্মপালের প্রধানমন্ত্রী ছিলেন একজন ব্রাহ্মণ এবং তার পরিবার ছিল 3 পুরুষ ধরে পাল বংশের সঙ্গে জড়িত ছিল।
তৎকালীন একাধিক তাম্র শাসনের ব্রাহ্মণ মন্দির নির্মাণে ভূমিদানের কথা জানা যায়। ব্রাহ্মণ ও বৌদ্ধদের মধ্যে বিরোধ ছিল না। ধর্মীয় সম্প্রদায় পাল যুগের সমাজ জীবনের বিশেষ বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত হইত। আজও বাংলাদেশে ধর্মীয় সম্প্রতি সহ অবস্থান দেখা যায়। এই ছিল আরেকটা জিনিস হলো প্রাচীন বাংলাদেশের গৌরব বিনোদন সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা এখানেও বেশ উন্নতি হয়েছিল এবং সেটা আমরা দেখতে পারি যে স্থাপত্যে ওয়ারী বটেশ্বর পণ্ডবর্ধনের ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার হয়েছে। বাংলাদেশের স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাল শাসনামলে কথিত আছে সম্রাট ধর্মপাল একাই 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন। অষ্টম নবম শতকে নির্মিত তার অমর স্থাপত্য কীর্তি নওগাঁ জেলার সোমপুর মহাবিহার পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহার। সোমপুর মহাবিহার ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে পরবর্তীকালে ইন্দোনেশিয়া ও মিয়ানমারে সোমপুর মহাবিহারের পরিকল্পনা অনুকরণ করে বৌদ্ধ স্থাপত্য নির্মাণ করে। ময়নামতির শালবন বিহার এবং সম্প্রতি আবিষ্কৃত বিক্রমপুরের স্থাপত্যসমূহ বাংলাদেশের স্থাপত্য শিল্পের ইতিহাস গুরুত্বপূর্ণ সংযোজন। ভাস্কর্য ও মূর্তি শিল্প ওয়ারী বটেশ্বর, মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি প্রভৃতি স্থানে আবিষ্কৃত পোড়ামাটি, পাথর ও ধাতু ভাস্কর্য ও মূর্তি শিল্প উৎকর্ষে সাক্ষ্য বহন করে। গুপ্ত সাম্রাজ্যের ধারাবাহিকতা এই বিষয়ে এক নতুন মাত্রা যোগ করে পাল ভাস্কর্যরা, যা পাল ভাস্কর্য নামে পরিচিত, বাংলাদেশে ভাস্কর্য শিল্প স্থান করে নিয়েছিল। সর্বভারতীয় শিল্পকলার আসরে পাল যুগের দুই বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্প ধীমান ও বিটমান সুখ্যাতি অর্জন করে। সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন শূলপাণি। চিত্রশিল্প বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেবদেবীর রূপ চিত্রের মাধ্যমে প্রকাশ হয়। এ পর্যন্ত দশম থেকে দ্বাদশ শতকের 24টি চিত্রিত বৌদ্ধ পাণ্ডুলিপি পাওয়া গেছে। প্রজ্ঞাপারমিতা, অষ্টসাহরিকা প্রভৃতি পাণ্ডুলিপির চিত্রগুলো গুণগত মানের দিক থেকেও ছিল খুবই উজ্জ্বল। তাহলে আমরা দেখতে পাই প্রাচীন বাংলার গৌরব, ভাষা, সাহিত্য, শিক্ষা সব কিছুই ছিল সভ্যতার শীর্ষে পৌঁছেছিল। পরবর্তী পর্যায়ে আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি তোমরা আমার ক্লাস নোট নিয়েছো এবং এর উপরেই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা আমার বক্তব্যের সাথে পাঠ্য বই মিলিয়ে তোমরা অ্যাসাইনমেন্টগুলো সঠিকভাবে করে দিবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।